আসসালামু আলাইকুম। আজকে নিয়ামুস পাঠশালা একটু ভিন্ন অঙ্গিকে সাজাতে চাচ্ছি। অর্থাৎ এতদিন আপনারা দেখছেন আইসিটি জেনারেল সায়েন্স। আজকে আমার চ্যানেলটা একটু ভিন্ন আঙ্গিকে নেওয়ার চেষ্টা করতেছি। অর্থাৎ আমাদের অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের স্বনামধন্য একজন ম্যাথের টিচার, আসলে 10-15 বছরের অভিজ্ঞ, সে আজকে আপনাদের ম্যাথের টোটাল সিলেবাস এবং ম্যাথের যে 30 মার্ক আসে, তো এই 30 মার্কের টোটাল সিলেবাস এবং যে টপিকস থেকে সাধারণত কোশ্চেন হয়, এই টপিকগুলো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। অর্থাৎ এই ভিডিওটা দেখলে আপনারা ম্যাথের 30 মার্ক সম্পর্কে একদম ফুল একটা আইডিয়া পাবেন এবং তার এই দীর্ঘ 10-15 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবেন, অর্থাৎ ম্যাথ সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ যেসব টপিক, এইসব টপিকগুলো থেকে সে কোন কোন টপিক আপনাদেরকে ভালো করে পড়তে হবে, তো এটা বুঝিয়ে দিবে। তো একটু দেখেন আমাদের স্বনামধন্য রবিউল ভাই, অর্থাৎ অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের সিনিয়র শিক্ষক, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টাল হেড। তো আসেন আমরা তার কাছ থেকে জেনে নেই যে ম্যাথে আসলে কি কি পড়তে হবে আর কোন কোন টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা এখন ম্যাথের যে অংশটা, আমরা টোটাল অংশটার সিলেবাসটা আমার এই বোর্ডে দেখেন, পুরো পার্টটা ম্যাথের যেহেতু দুটো পার্ট আছে, একটা মানসিক দক্ষতার পার্ট আর একটা গাণিতিক অংশ। আমরা এই যে অংশটা লিখছি এটা গাণিতিক অংশের 15 যে মার্কটা, এই 15 মার্কটা আসলে আমি পিএসসির যে সিলেবাসটা, টোটাল সিলেবাসটা যে আকারটা আছে আমরা সেই আকারটা সাজানোর চেষ্টা করছি। আমরা ম্যাথমেটিক্স সাবজেক্টটাকে মূলত 3টা ভাগে ভাগ করতে পারি, একটা পাটিগণিত অংশ, একটা বীজগণিত অংশ আর একটা জ্যামিতিক অংশ। আমরা এই 3টা ভাগ থেকে টোটাল আমাদের বিসিএস এ প্রিলিমিনারিতে ম্যাথমেটিক্স থেকে 15 মার্ক আসে। এই গাণিতিক অংশ থেকে কোন কোন পার্টটা থেকে প্রশ্নগুলো বেশি কমন আসে বা কোন অংশটা পড়লে আমরা আসলে কম পড়ে বেশি মার্ক পাবো, সে ধরনের একটা ধারণা আমরা এখন একটু নেই। দেখেন, আমাদের পাটিগণিতে এই যে 6টা টপিকস আছে, বাস্তব সংখ্যা, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, লসাগু, গসাগু, অনুপাত আর সমানুপাত। এই যে 6টা টপিকস আছে, 6টা টপিকস থেকে সাধারণত 3টা মার্ক আসে। যদিও চাকরি পরীক্ষায় আসলে সিলেবাস মেনটেন করে সবসময় প্রশ্ন আসে না, অনেক বিসিএস এ দেখা গেছে বেশি আসছে, কখনো কমও আসছে। তো মোটামুটি আমরা ধরে নিতে পারি পিএসসির আন্ডারে এই সিলেবাস থেকে আমাদের 3 মার্কের প্রশ্ন আসবে। এখন আমরা এই 3টা মার্ক আসলে কোন অংশটুকু পড়লে ভালো বা কোন অংশটুকু পড়লে আমরা সিলেবাসটা বা প্রশ্নগুলো পাবো, আমরা সেই ধরনের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখন দেখেন, আমাদের এই যে 6টা টপিকস আছে, এখান থেকে আমরা যদি মূল যে সিলেবাসটা, দেখেন একটু পিছনের কথা বলতে হয়, আমাদের মূলত পিএসসির আন্ডারে বিসিএস পরীক্ষাটার প্রশ্ন পাই আমরা 10তম বিসিএস থেকে 40তম বিসিএস। আসলে বিসিএস পরীক্ষাটার প্রশ্নটা, প্রিলিমিনারি প্রশ্নটা শুরু হয়েছে 10তম বিসিএস থেকে। এর আগে যে 9টা বিসিএস পরীক্ষা গেছে সেখানে আসলে প্রিলিমিনারি অংশটা ছিল না। প্রিলিমিনারি অংশটা শুরু হয়েছে 10তম বিসিএস থেকে এবং সর্বশেষ বিসিএস 40তম বিসিএস। আমাদের এই সিলেবাসটা, এখানে আবার একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে। গুরুত্বপূর্ণ পার্ট বলতে 10তম বিসিএস থেকে 34তম বিসিএস পর্যন্ত একটা সিলেবাসে আমাদের পরীক্ষাগুলো হতো। 35তম বিসিএস থেকে আবার পিএসসি টোটাল সিলেবাসটাকে চেঞ্জ করে ফেলছে। 35তম বিসিএস থেকে আমি এখন এই যে 15 মার্ক দেখাচ্ছি, এটা আসলে 35তম বিসিএস এর পরে যে সিলেবাসটা চালু করা হয়েছে সেই সিলেবাসের আঙ্গিকে আমি আলোচনা করব। এখন দেখেন, এখানে আমাদের যে 6টা টপিকস আছে পাটিগণিতে, এই 6টা টপিকসের কোন অংশ থেকে প্রশ্ন আমাদের বেশি আসে। আমরা 35তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত পরীক্ষার প্রশ্ন যদি অ্যানালাইসিস করি ভালো করে, তাহলে আমরা একটা মিল পাই যে কোন অংশ থেকে প্রশ্নগুলো সব সময় আসে। দেখেন, আমি 3 স্টার যে অংশগুলো দিব, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। দেখেন, এখানে আমাদের বাস্তব সংখ্যার যে পার্টটা আছে, 35তম বিসিএস থেকে 40তম বিসিএস এর যে 6টা প্রশ্ন বা 6টা পরীক্ষা হয়েছে, 6টা পরীক্ষায় বাস্তব সংখ্যা থেকে মিনিমাম একটা প্রশ্ন আসছে। তার মানে এই পার্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা পাটিগণিতে শুধুমাত্র সংখ্যা নিয়ে বেসিক আলোচনা করবে, তারা এখান থেকে একটা প্রশ্ন পাবে। এরপরে দেখেন, আমাদের যে পার্টটা আছে
শতকরা লাভ ক্ষতি সুদ কষা, এটা কিন্তু একই টাইপের প্রশ্ন। এখান থেকে এটা পার্সেন্টেজের উপরে নির্ভর করে। আমি এক কথায় দেখেন এই অংশের থেকে আমরা অবশ্যই একটা প্রশ্ন পাবো। তো এই প্রশ্নের ভিতরে শুধুমাত্র শতকরা যে পার্টটা, আমরা যদি শতকরা পার্টটা ভালো করে পড়ি, এটা আমরা 3 স্টার দিয়ে রাখলাম, এখান থেকে একটা প্রশ্ন আসবে। আরেকটা পার্ট আমাদের আছে 35তম বিসিএস এর পরে যতগুলো বিসিএস পরীক্ষা হয়েছে প্রত্যেকটা বিসিএস এ লসাগু গসাগু থেকে একটা করে প্রশ্ন আসছে। তার মানে এই 3টা পার্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাস্তব সংখ্যা, শতকরা, লসাগু, গসাগু, এই 3টা দেখেন আমি 3 স্টার দিয়েছি। তার অর্থ এই 3টা যদি পড়ি, আমরা আশা করা যায় পাটিগণিতের এখান থেকে 3টা মার্ক এখান থেকে পাবো। কখনো কখনো দেখা যায় এই সুদ কষা লাভ ক্ষতি অনুপাতে, লাভ ক্ষতির অঙ্ক কিছুটা শতকরার ভিতরে পড়ে যায়। সুদ কষা থেকে কিছু প্রশ্ন আসছে বিগত দিনে, অনুপাত থেকেও প্রশ্নগুলো আসে। তো আমরা এটা আমরা 2 স্টার হিসাবে বিবেচনায় রাখতে পারি এই অংশটা। এখানে দেখেন আমাদের এই পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, পাটিগণিতের যারা অল্প করে বেশি মার্ক পেতে চায়, জাস্ট বাস্তব সংখ্যা পার্টটা ভালো করে পড়বেন, শতকরা, লসাগু, গসাগু, এই 3টা পার্ট খুব ভালো করে পড়বো। আশা করা যায় 3টা প্রশ্ন না পেলে 2টো প্রশ্ন আপনারা এখান থেকে পাবেন। আর অন্য পার্টগুলো যদি আমরা একটু কভার করতে পারি, তাহলে 3টা প্রশ্ন আমরা কমন পাবো। আবার কপাল ভালো থাকলে আমরা এখান থেকে এই 3টা থেকে 3টা প্রশ্ন পেয়ে যাবো। এরপরে দেখেন আমাদের বীজগণিতের যে পার্টটা আছে, বীজগণিতের পার্টটা আবার অনেকগুলো ভাগে ভাগ করা আছে। এখানে দেখেন এই একটা ভাগ, এখান থেকে আমরা এটা আরেকটা ভাগ, এই পার্টটা আমরা আরেকটা ভাগ। বীজগণিত অংশের থেকে আসলে বেশি প্রশ্ন আসে, 3, 3 আর 3, মানে 9 মার্ক এখান থেকে প্রশ্ন আসে। এখানে খুব সহজ করা আছে, অনেকগুলো পার্ট ভাগ করা আছে। মজার ব্যাপার যেটা আছে দেখেন, এখানে আমাদের প্রথমে যে পার্টটা আমি রাখছি, মান নির্ণয়, সরল সমীকরণ, উৎপাদক, অসমতা, এই 3টা বা এই যে অংশগুলো বলছে, এখানে আবার দ্বিপদী সমীকরণ আছে, আবার দ্বিপদী অসমতাও আছে। এখানে আমাদের সিলেবাসে আমি জাস্ট অসমতা আকারেই রাখছি। এখন এখান থেকে আমাদের 35তম বিসিএস থেকে 40তম বিসিএস এর প্রশ্ন যদি আমরা দেখি, ইভেন 10 থেকে প্রশ্ন যদি আমরা দেখি, মান নির্ণয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন কোন বিসিএস পরীক্ষা নাই যেখানে মান নির্ণয় থেকে প্রশ্ন আসেনি। 10 থেকে 40তম বিসিএস যদি আপনারা দেখেন, প্রত্যেকটা বিসিএস এ মান নির্ণয় থেকে একটা প্রশ্ন আসছে, সেটা বর্গ আকারে হতে পারে, ঘন আকারে। তার মানে মান নির্ণয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন আমাদের অসমতার একটা পার্ট আছে, অসমতার থেকে প্রশ্ন আমাদের 35তম বিসিএস এর পরে যতগুলো বিসিএস আছে, 6টা বিসিএস এ অসমতা থেকে প্রশ্ন আসছে। যেহেতু আমরা নতুন সিলেবাস নিয়ে আলোচনা করছি, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমি 3 স্টার দিলাম। মান নির্ণয় থেকে একটা প্রশ্ন পাবো, অসমতা থেকে অবশ্যই একটা প্রশ্ন আমরা পাবো। এই দুইটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, এই যে মাঝে আমাদের সরল সমীকরণ, সম উৎপাদক, সমাধান, এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন পাবো। তাহলে এখান থেকে 3 মার্কের, এগুলো আমি 2 স্টার দিলাম। তো মজার ব্যাপার, উৎপাদক থেকে আমাদের টিভিতে বেশ কিছু প্রশ্ন আসছে 10তম বিসিএস থেকে, কিন্তু 35তম বিসিএস এর পরে যতগুলো বিসিএস পরীক্ষা হয়েছে, কোনো পরীক্ষায় উৎপাদক থেকে প্রশ্ন আসেনি। তো এই পার্টটা আসলে আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, সমাধান অংশটা দেখবো। তাহলে প্রথম পার্টে 3 মার্ক, যেটা আমরা এখান থেকে 2টো প্রশ্ন অবশ্যই পাবো, অসমতা থেকে একটা, মান নির্ণয় থেকে একটা। আমার পরামর্শ থাকবে এই পার্টটা আমরা খুব ভালো করে দেখব। এরপরে আমাদের যে পার্টটা আছে, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা আর সেট, এই যে অংশটা আছে, আমরা এই অংশটা থেকে 3 মার্ক পাবো। কোন পার্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ? আমাদের কাছে দেখেন 35তম বিসিএস থেকে 40তম বিসিএস এর 6টা বিসিএস এই সেট থেকে প্রশ্ন আসছে। তার অর্থ এই পার্টটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সম্ভাব্যতা থেকে ম্যাক্সিমাম বিসিএস এর প্রশ্ন আসছে, তার মানে এই দুটো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা মোটামুটি ধরে নিতে পারি 2টা প্রশ্ন এখান থেকে আমরা পাবো। বিন্যাস এবং সমাবেশ থেকে, বিন্যাসের অঙ্কগুলো সাধারণত জটিল হয়। আমাদের এখানে যে বিন্যাস ও সমাবেশ আছে, সমাবেশ পার্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই পার্ট থেকে যে প্রশ্নগুলো আসছে, মূলত এই পার্ট থেকেই আসছে। তাহলে এই পার্টটা আমরা দেখব। দেখেন 3 মার্ক আমরা মোটামুটি এখান থেকেই পেতে পারি। আর বিন্যাস থেকে যে আসবে না, এটা আমরা বলতে পারি না। বিন্যাস এবং সমাবেশ একটার সাথে আরেকটা পরিপূরক। বিন্যাসের অঙ্কগুলো একটু জটিল হয়, আমরা এটাকে 2 স্টার দিয়ে রাখলাম। এই 3টা গুরুত্ব দিব বেশি।
আর বিন্যাসটাকেও আমরা করব, কারণ সমাবেশের অঙ্ক ভালো করে বুঝতে গেলে আমার বিন্যাসের অঙ্কগুলো জানা থাকতে হবে। তাহলে এখানে দেখেন আমার 3 স্টার দুটো, একটা, দুটা, তিনটা পেয়েছি আমরা। এরপরে দেখেন আমাদের আরেকটা পার্ট আছে, সূচক, লগ আর ধারা। সূচক, লগ আর ধারা, ধারার ভিতরে আসলে কোন পার্টটা আছে? আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার নাম শুনছি নিশ্চয়। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুটো মিলেই আসলে ধারার অংশের ভিতরে আমরা পাবো। এখন দেখেন এই পার্টটা খুবই গুরুত্ব, অল্প করে আমরা 3 মার্ক পেতে পারি। এই পার্টটা থেকে আমাদের প্রত্যেকটা বিসিএস এর সূচক থেকে মিনিমাম একটা প্রশ্ন আসছে। প্রত্যেকটা বিসিএস, আমি 10তম বিসিএস থেকে যদি 40তম বিসিএস এর প্রশ্ন দেখি, হাতে গোনা একটা দুইটা বিসিএস বাদে প্রত্যেকটা বিসিএস এর সূচক থেকে প্রশ্ন আসছে। তার মানে এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। লগ থেকেও প্রশ্ন আসে, হাতে গোনা দুই একটা বিসিএস বাদে প্রত্যেকটা বিসিএস এর লগ থেকেও প্রশ্ন আসছে। এই কারণে আমি 3 স্টার দিলাম। আর ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এই পার্টটা থেকে একটা প্রশ্ন আসবে। তারপরে ধারাটাও আমরা ভালো করে আমরা এটা পড়বো। আমরা যদি এই 3টা অংশ অল্প পড়ে আমরা বেশি মার্ক পেতে পারি। সূচক, লগ, ধারা কম পড়ে এখানে হাতে গোনা 5 থেকে 7টা সূত্র যদি আমরা মনে রাখতে পারি, এই 3 মার্ক যেভাবেই অঙ্ক আসুক আমরা সেটা উত্তর করতে পারি। তাহলে দেখেন আমাদের বীজগণিতের যে পার্টটা আমি ভাগের ভিতরে রাখছি, এই অংশগুলো কিন্তু কোনটা গুরুত্ব দিতে হবে সেটা আমরা পেয়ে গেছি। এরপরে আমাদের আরেকটা পার্ট আছে যেটা জ্যামিতি। জ্যামিতির 3 মার্ক। এটা যদি আমরা বিগত দিনের প্রশ্নগুলো বিশ্লেষণ করি তাহলে প্রশ্নগুলো আসলে কিভাবে পাই, কোন পার্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটা পার্ট আমাদের একটু বাদ পড়ে গেছে, বৃত্ত বলে একটা কথা আছে, বৃত্ত। তাহলে এখানে দেখেন আমাদের রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ঘন জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি আর বৃত্ত। আমরা জ্যামিতি অংশটাকে এই ভাগে ভাগ করতে পারি। মোটামুটি আমরা কোন পার্টটা গুরুত্ব দেব? চতুর্ভুজ এবং বৃত্ত থেকে মোটামুটি প্রত্যেকটা পরীক্ষায় একটা করে প্রশ্ন আসে। হাতে গোনা হয়তো 2-1টা বিসিএস এদিক ওদিক হয়েছে। আমরা বৃত্তর পার্টটা একটু ভালো করে দেখবো। বৃত্ত, হাতে গোনা কিছু নিয়ম যদি আমাদের জানা থাকে, আশা করা যায় এই প্রশ্নটা আমরা প্রত্যেকে উত্তর করতে পারি। তাহলে বৃত্ত আর চতুর্ভুজটা আমরা ভালো করে পড়বো। এরপরে দেখেন আমাদের ত্রিভুজ, কোণ, রেখা, ত্রিভুজ এগুলো আসলে একই পার্টের ভিতরে পড়ে যায়। এখান থেকে আমরা একটা প্রশ্ন পাই। তাহলে এগুলো আমরা সব 2 স্টার দিয়ে রাখলাম। ত্রিভুজটা বর্তমান সিলেবাসে ত্রিভুজটাও বেশ গুরুত্বপূর্ণ, তো ত্রিভুজটা আমি কোণের ভিতরে রাখছি 2 স্টার দিয়ে। আর বাকি দেখেন 35তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত যে বিসিএস গুলো পরীক্ষা হয়েছে, মানে নতুন সিলেবাসে, আজ পর্যন্ত ত্রিকোণমিতি থেকে কোনো প্রশ্ন আসেনি। সিলেবাসে আছে কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আজ পর্যন্ত আসেনি। এটা আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ না। পরিমিতির অংশটা আসলে চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজের ভিতরেই পড়ে যায়। পরিমিতি কথার অর্থ কি? ক্ষেত্রফল রিলেটেড অথবা বাহু নির্ণয় করা, এই অংশটা আসলে পরিমিতির মাঝে পড়ে যায়, ওটা ওই অংশের থেকে। এই পার্টটাও আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা 1 স্টার। আর ঘন জ্যামিতি থেকেও আমাদের খুব বেশি প্রশ্ন এটা আসেনি। ঘন জ্যামিতি থেকে 35 থেকে 40তম বিসিএস এর মাঝে একটা মাত্র প্রশ্ন আসছে। এ যাবৎ আমরা এই পার্টটা 2 স্টার দিয়ে রাখলাম। এই অংশটা আমরা একটু দেখি। মোটামুটি দেখেন আমরা তাহলে এখন যদি পুরো পার্টটা একটু ভালো করে দেখি, 15 মার্কের ভিতরে কিন্তু আমরা অল্প কিছু পড়লে 8 থেকে 10টা প্রশ্ন আমরা কমন পেতে পারি। সেটা দেখেন আমার পরামর্শ থাকবে এই পার্টটা আপনারা ভালো করে পড়বেন। এই পার্টটা বলতে ধারা, লগ, সূচক, অবশ্যই আপনারা 3টা মার্ক পাবেন। তারপরে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এখানে অল্প টপিক, মার্ক 3 মার্ক। এখানে আপনারা সম্ভাব্যতা আর সেটটা বাদ দিবেন না, আশা করা যায় 2 মার্ক পাবেন। আর যাদের বিন্যাস সমাবেশটা জটিল মনে হয় আমরা ওটা ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারি। আর যদি কেউ আলাদা পাঠ করে পড়তে চান, আমার পরামর্শ থাকবে সমাবেশের পাঠটা দেখা। তাহলে এখান থেকে দেখেন আমরা মার্ক কিন্তু অল্প করে বেশি মার্ক পাবো। তাহলে এখানে দেখেন আমরা কোন কোন পাঠটা, আমি আবার একটু সামারি করে দিচ্ছি। বাস্তব সংখ্যা, শতকরা, লসাগু, গসাগু, এই পাঠটার ভিতরে মান নির্ণয়, অসমতা, এই পাঠের ভিতরে সম্ভাব্যতা, সেট, এই ধারাটা পুরোটা পড়বো, সূচক, লগ, ধারা। আর এখানে চতুর্ভুজ আর বৃত্ত আমরা মোটামুটি দেখেন এখানে মনে হয় অল্প করে 10 থেকে 11টা মার্ক পাবো। আর বাকিগুলো আমি যেটা 2 স্টার দিয়েছি ওটা একটু গুরুত্ব দিবেন, আর অন্যগুলো কম গুরুত্ব দিয়ে এগুলো একটু আমরা পড়বো। আশা করা যায় আমরা ম্যাথমেটিক্সের 15 যে মার্ক আছে এটা ফলো করলেই আমরা 15 মার্কের ভিতরে 15 মার্ক পেতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা গণিতের
গাণিতিক অংশের 15 মার্ক নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা মানসিক দক্ষতা, সেকেন্ড যে পার্টটা আছে মানসিক দক্ষতার মেটাডেলিটির যে 15 মার্ক, মানসিক দক্ষতার 15 মার্কটা আসলে কিভাবে আসে সেটা নিয়ে আমরা একটু বিচার বিশ্লেষণ করি। আমাদের পিএসসি যে সিলেবাসটা আছে, পিএসসি সিলেবাসে এই 6টা টপিকসের উপরে আমাদের মানসিক দক্ষতার একটি প্রশ্ন আসে। প্রথম যেটা আছে সেটা ভাষাগত যৌক্তিক বিচার, ভার্বাল রিজনিং। এরপরে আমাদের দ্বিতীয় যে পার্টটা আছে সেটা সংখ্যাগত ক্ষমতা, নিউমেরিক্যাল অ্যাবিলিটি। তৃতীয় যে পার্টটা আছে সেটা সমস্যা সমাধান, প্রবলেম সলভিং। এরপরে আছে আমাদের স্থানাঙ্ক, স্পেস রিলেশন। 5 নম্বর যেটা আছে যান্ত্রিক দক্ষতা, সেটা মেকানিক্যাল রিজনিং। আরেকটা আছে আমাদের ভাষা ও বানান। এখন ভাষা এবং বানান এটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে। বাংলা, ইংরেজি, এটা হলো মূল যে সিলেবাসটা। এখন এই টপিকগুলোর ভিতরে আবার সাব টপিকস আছে, আসলে কোন কোন পার্টটা বা কোন অংশগুলো থেকে প্রশ্ন আসে। দেখেন ভাষাগত যৌক্তিক বিচার এটা হলো মূল টপিকস। এখানে আবার আমাদের অনেকগুলো সাব টপিকস আছে। কোন টপিকগুলো থেকে আসলে প্রশ্ন আসে, আমরা ভাষাগত যৌক্তিক বিচারের ভিতরে আমরা এই পার্টগুলো ফেলতে পারি। কোডিং ডিকোডিং একটা ব্যাপার আছে, কোডিং ডিকোডিংটা আমরা এই অংশের ভিতরে আসে। কোডিং ডিকোডিংটা খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে আমাদের প্রশ্ন আসে। কোডিং ডিকোডিং এরপরে আমাদের রক্তের সম্পর্কগুলো একটা পার্ট আছে, রক্তের সম্পর্ক, সেখান থেকেও প্রশ্ন আসে। তাহলে আমরা ভাষাগত যৌক্তিক বিচারের ভিতরে যে অংশটা দেখব সেটা হলো কোডিং ও ডিকোডিং। তারপরে আমরা যেটা পাবো সেটা হলো রক্তের সম্পর্ক নির্ণয়। সাধারণত বিগত বিসিএস এর প্রশ্নগুলো যদি আমরা একটু ভালো করে বিশ্লেষণ করি, আমাদের ভাষাগত যৌক্তিক বিচার থেকে, কোডিং ডিকোডিং থেকে সব সময় 1 থেকে 2টা প্রশ্ন এখান থেকে আসে। রক্তের সম্পর্ক নির্ণয় করা, সেখান থেকে আমাদের মিনিমাম একটা প্রশ্ন আমরা এখান থেকে পেতে পারি। অনেক সময় ছোট বড় সম্পর্ক নির্ণয় করতে পারি, এটা আমরা এই অংশের ভিতরে ফেলতে পারি। এরপরে আমাদের যেটা আছে দেখেন, এটা হলো সংখ্যাগত ক্ষমতা। আমরা একটু আগে বাস্তব সংখ্যার গাণিতিক অংশে দেখছিলাম বাস্তব সংখ্যার সংখ্যাগত ক্ষমতা প্রশ্ন একই টাইপের। সংখ্যাগত ক্ষমতা মানে নিউমেরিক্যাল অ্যাবিলিটির যে পার্টটা, এখান থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে। আমার পরামর্শ থাকবে সংখ্যাগত ক্ষমতা থেকে বেশ কিছু প্রশ্ন আসে। এখান থেকে সব সময় 3 থেকে 4টা প্রশ্ন এখান থেকে আসে, 3 থেকে 4টা প্রশ্ন। এখন প্রশ্নগুলো আসলে কিভাবে আসে আমরা যদি সেটা একটু ভালো করে দেখি, বা সংখ্যার বেসিক তথ্যের উপরে ভিত্তি করে সব সময় একটা প্রশ্ন আসে। আমার পরামর্শ থাকবে সেই অংশ থেকে আপনারা যে অংশটা পড়বেন শুধুমাত্র মৌলিক সংখ্যাটা ভালো করে পড়বেন। মৌলিক সংখ্যা এই পার্টটা আমরা ভালো করে পড়ব। সাধারণত এখান থেকে একটা প্রশ্ন সব সময় আসে। এরপরে আমাদের দেখেন নিউমেরিক্যাল অ্যাবিলিটির ভিতরে আরেকটা পার্ট এখান থেকে আমরা ফেলতে পারি, সেটা হলো ধারা, লজিক্যাল সিকোয়েন্সে ধারা তৈরি করা। তার মানে এখানে আমরা ধারাটা এই অংশের থেকে ধারা। এখন ধারার এখানে আমরা একটু আগে গাণিতিক অংশে যে ধারা দেখছিলাম সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এখানে আসলে সমান্তর ধারা গুণোত্তর ধারা থেকে প্রশ্ন আসে না। এখান থেকে যে ধারা আসে, এখানে একটা অনুক্রম দেওয়া থাকে, একটা সিরিজ দেওয়া থাকে, সেটা একটা ডিফারেন্সে থাকতে পারে, কখনো যোগ করে থাকতে পারে, বর্গ আকারে থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে, চিত্র আকারে থাকতে পারে। সেই রিলেটেড প্রশ্নগুলো আমরা এখান থেকে দুইটা প্রশ্ন পাবো। মৌলিক সংখ্যা থেকে একটা প্রশ্ন, ধারা থেকে 2টা প্রশ্ন, তারপরে এখানে আমরা 3টা প্রশ্ন পাই, অতিরিক্ত প্রশ্ন এখান থেকে আসতে পারে। এরপরে দেখেন আমাদের মূল যে পার্টটা আসলে সমস্যার সমাধান, প্রবলেম সলভিংটা আসলে কি, আমরা ম্যাথমেটিক্সে আসলে কাজ করি কি, ম্যাথমেটিক্সে তো পুরো কাজটাই সমস্যার সমাধান করা। আমরা সমস্যার সমাধান থেকেই বেশি প্রশ্ন আসে, এখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন আমরা এখান থেকে পাবো। তাহলে এখানে দেখেন, এখানে আমরা যে সমস্যার সমাধানের যে 4 থেকে 5 মার্ক আমরা পাই, এই 4 থেকে 5 মার্কটা আসলে ম্যাথমেটিক্সের কিছু সহজ যে অঙ্কগুলো এক কথায় উত্তর করা যায় সেই টাইপের প্রশ্নগুলো এখান থেকে প্রশ্ন আসে। এখানে কি টাইপের প্রশ্ন আসে, আমি একটু আগে শতকরার কথা বলছিলাম, শতকরার বেসিক কিছু প্রশ্ন এখান থেকে আসতে পারে। শতকরার প্রশ্ন আসতে পারে, আমাদের ঐকিক নিয়মের কিছু অঙ্ক আছে যেটা আমাদের
পাটিগণিত অংশে ছিল না, গাণিতিক অংশে। এখানে আবার ঐকিক নিয়মের অঙ্কগুলো আসতে পারে। তাহলে ঐকিক নিয়মটা দেখবো। তো আমরা এক কথায় যে ধরনের অঙ্কগুলো সলভ করতে পারি, আমরা 4 থেকে 5 মার্কের প্রশ্ন এখান থেকে পাবো। এরপরে আমাদের দেখেন স্থানাঙ্ক বা স্পেস রিলেশনের যে পার্টটা আছে, এখান থেকে আমরা আসলে কয়টা প্রশ্ন পাবো? এখান থেকে সব সময় 1 থেকে 2টা প্রশ্ন আসে, 1 থেকে 2টা প্রশ্ন। এখানে আসলে কি ধরনের অঙ্ক আসে? আমরা দিক নির্ণয় সংক্রান্ত কিছু প্রশ্ন পড়ি। দিক নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো এখানে আসবে। দিক নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো গাণিতিক আকারে আসতে পারে। সেটা কেমন? গাণিতিক আকারে বলতে পারে, সাপোজ আমি প্রথমে পূর্ব দিকে হাঁটা শুরু করলাম, আমি 3 কিলোমিটার পূর্ব দিকে গেলাম, সেখান থেকে আমি বাম দিকে মোড় নিয়ে আবার 4 কিলোমিটার আমি হাঁটলাম। এখন আমি যে অবস্থানে আছি, যেখান থেকে যাত্রা শুরু করছিলাম, এদের মধ্যবর্তী দূরত্বটা কত? এই টাইপের প্রশ্নগুলো আমার স্থানাঙ্ক বা স্পেস রিলেশনের ভিতরে পড়ে। আরেকটা টাইপের প্রশ্ন এখানে আসে, অনেক সময় আমার শুধু দিক নির্ণয় করতে বলতে পারে, ম্যাথমেটিক্যাল কথা নাও বলতে পারে। আমি প্রথমে পূর্ব দিকে হাঁটা শুরু করলাম, সেখান থেকে আমি আমার বাম দিকে মোড় নিয়ে কিছু দূর গেলাম, তারপরে সাপোজ আবার আমি আমার ডান দিকে মোড় নিলাম। এখন নিশ্চয়ই আমার একটা মুখ আছে, আমার দিকটা কোন দিকে, সে টাইপের কিছু প্রশ্ন আসে। ফলে এখান থেকে আমরা স্থানাঙ্ক থেকে 1 থেকে 2টো প্রশ্ন আমরা এখানে পাবো। এরপরে আমাদের যে পার্টটা আছে যান্ত্রিক দক্ষতা, যান্ত্রিক দক্ষতা থেকে আমাদের 2 থেকে 3টা প্রশ্ন এখান থেকে আসে। 2 থেকে 3টা প্রশ্ন আসলে কিভাবে আসে? 2 থেকে 3টা বা আরো একটু বেশি ধরতে পারি আমরা, 3 থেকে 4টা প্রশ্ন এখানে আসতে পারে। 3 থেকে 4টা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অল্প করে আমরা এই পার্টটাই বেশি মার্ক পেতে পারি। সেটা কেমন? যান্ত্রিক দক্ষতা নাম থেকে বোঝা যাচ্ছে যন্ত্র রিলেটেড, যন্ত্রের সাহায্য নিয়ে আমরা বাস্তব জীবনে কিছু কাজ করি, সেই টাইপের কিছু প্রশ্ন এখানে আসে। সেটা কেমন আসতে পারে? আমাদের ইমেজ সংক্রান্ত একটা পার্ট আছে, ইমেজ সংক্রান্ত প্রশ্ন বিগত দিনে যত পরীক্ষা বা বিসিএস পরীক্ষা হয়েছে, সবসময় ইমেজ থেকে একটা প্রশ্ন আসে। তো এখানে আমাদের দেখেন ইমেজ বা প্রতিবিম্ব, প্রতিবিম্ব থেকে একটা মার্ক পাবো আমরা। এটা সবসময় 1 থেকে 2টো মার্ক। এখন প্রতিবিম্ব আবার 2টো টাইপ আছে। প্রতিবিম্বের আয়নার প্রতিবিম্ব হতে পারে, পানির প্রতিবিম্ব হতে পারে। আমার পরামর্শ থাকবে আপনারা শুধুমাত্র আয়নার প্রতিবিম্ব পড়বেন। আয়নার প্রতিবিম্ব থেকেই প্রশ্ন আসে, সাধারণত পানির প্রতিবিম্ব থেকে প্রশ্ন আসে না। এ যাবৎ যত বিসিএস পরীক্ষা হয়েছে, এখন পর্যন্ত কোনো আয়নার পানির প্রতিবিম্ব থেকে কোনো প্রশ্ন আজ পর্যন্ত আসেনি। তাহলে আপনাদের আমার পরামর্শ থাকবে আয়নার প্রতিবিম্বটা পড়বেন। এরপরে দেখেন যন্ত্র রিলেটেড আর কি আছে। যন্ত্র রিলেটেড আরেকটা কিছু যন্ত্র আছে, আমরা লিভারের নাম নিশ্চয়ই শুনছি। লিভারটা আসলে কি? লিভারটা হলো, আমরা অনেক সময় পার্কে ঘুরতে যাই, পার্কে ঘুরতে যাওয়ার পরে এমন একটা খেলনা আমরা দেখি না যে 2 পাশে 2টো বাচ্চা আমরা বসাইয়ে দিই, মাঝে একটা অংশ থাকে জাস্ট এই আকারটা, যে এরকম একটা দাগ দিলাম, এখানে একটা মাঝে একটা খুঁটি আছে, 2 পাশে আমরা 2টো বাচ্চা তুলে দিই। এখানে আমার দিতে পারে, এখানে একটা ওজন দিল, এখানে দূরত্ব আছে, এখানে ওজন আছে, দূরত্ব আছে। আমার যে কোনো একটা অমিট রেখে বাকি 3টা মান দিয়ে বলতে পারে আমার ওখানে কতটুকু ওজন বসালে এটা ভারসাম্য নীতি রক্ষা করবে। এক কথায় ভারসাম্যের অঙ্কগুলো আমরা করব। ভারসাম্য নীতি, এটা হলো লিভারের থেকে আমরা পাই। এরপরে আমরা গিয়ারের একটা নাম শুনছি নিশ্চয়। গিয়ারটা আসলে কি? আমরা অনেক সময় সাইকেলে ব্যবহার করি অনেক ধরনের গিয়ার। গিয়ারটা ব্যবহার করা হয় গতি বাড়ানো বা কমানোর জন্য। তাহলে দেখেন আমরা প্রথমে কি বললাম, প্রতিবিম্বটা পড়বো, আয়নার প্রতিবিম্বটা শুধু। এরপরে আমরা লিভারের পরে আমরা যেটা দেখবো সেটা হলো গিয়ার। এরপরে আমরা আরেকটা নিশ্চয় নাম শুনছি, কপিকলের নাম শুনছি কিনা। কপিকল থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। কপিকল, এখন কপিকলটা আসলে কি? আমরা অনেক সময় ভারী কোনো জিনিস নিচের থেকে উপরে তুলতে ব্যবহার করি, ওই জিনিসটাকে আসলে আমরা কপিকল বলি। এই কপিকল, তাহলে আমরা যন্ত্র রিলেটেড শুধুমাত্র এই কয়টা জিনিস পড়ব। বেশি গুরুত্ব দিব আয়না আর লিভার। এ যাবৎ যত পরীক্ষা হয়েছে, এই 2টো পার্ট থেকে মিনিমাম 2টো প্রশ্ন এখানে আসে, আরো বেশি থাকে। তাহলে এটা করে দেখেন আমাদের 3 থেকে 4 মার্ক। আর বাকি যে পার্টটা আছে ভাষা ও বানান, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে। এই পার্টটা আসলে ম্যাথমেটিক্সের সাথে, মানে ম্যাথমেটিক্সের পার্ট না, এটা বাংলা এবং ইংরেজির সাথে।
আমরা এমন কিছু এখান থেকে বানান আসতে পারে বা ভাষাগত কোনো প্রশ্ন আসতে পারে, এই পার্টটা থেকে আমরা একটা বা দুটো প্রশ্ন বা দুই থেকে তিনটা প্রশ্ন পেতে পারি। এই অংশটা এটা হলো ম্যাথমেটিক্সের পার্ট না, বাংলা এবং ইংরেজির পার্ট। তো আমি একটু হেল্প করি আপনাদের এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। এখান থেকে কিছু বানান, কিছু ভুল বানান দেওয়া থাকে, বলতে পারে নিচের কোনটা সঠিক বানান। ওই প্রশ্নটা আসতে পারে, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে। এই পার্টটা থেকে অথবা সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই জাতীয় শব্দগুলো এখান থেকে প্রশ্ন আসে। আমরা জাস্ট এই আকারটা যদি একটু ভালো করে খেয়াল করি, আমি যে টপিকগুলো একটু গুরুত্ব দিলাম, আপনারা ওই টপিকগুলো যদি করেন, আশা করা যায় 10টা প্রশ্ন, আমি এখানে যে নামগুলো লিখছি 10টা প্রশ্ন থেকে আমরা অল্প করে 10টা মার্ক আমরা পেতে পারি। হাতে গোনা 2-4টা সূত্র প্রয়োগ করে আমরা এই মার্ক পেতে পারি। আর বাকি মার্কগুলো আমি যেভাবে বললাম জাস্ট এভাবে যদি একটু পড়ি, আমরা মানসিক দক্ষতার যে 15 মার্ক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 15 মার্কটা এতটাই গুরুত্বপূর্ণ, লিখিত আমাদের একটা পার্ট আছে, যারা প্রিলিমিনারি টেকার পরে লিখিতই আমরা পরীক্ষা দিব। লিখিত সিলেবাসের কোনো চেঞ্জ নাই, হুবহু এই সিলেবাস, কিন্তু সেখানে প্রশ্ন আসে 50 মার্ক। তাহলে এই পার্টটা যারা আমরা ভালো করে পড়বো, দেখেন আমাদের একসাথে দুটো কাজ করবে। ইলির জন্য 15 মার্ক পাবো, রিটেনের জন্য আমরা 50 মার্ক পাবো। তাহলে আমরা জাস্ট এই আকারগুলো, আমি যে আকারগুলো বললাম এভাবে যদি আমরা পড়ি, আমরা আশা করা যায় আমরা মানসিক দক্ষতা 15-র ভিতরে 15 পেয়ে যাব। অল্প পড়ে, এটা কিন্তু ম্যাথের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমার পরামর্শ থাকবে আপনারা মানসিক দক্ষতার পার্টটা আমি যেভাবে বললাম জাস্ট এই অংশগুলো একটু পড়বেন, আমরা 15-র ভিতরে 15 মার্ক পেয়ে যাবো। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের নিয়ামুলস পাঠশালার ক্ষুদ্র শিক্ষার্থী। আপনারা এই ক্ষুদ্র শিক্ষার্থীর জন্য দোয়া রাখবেন। এই হচ্ছে আমার নিয়ামুলস পাঠশালার ক্ষুদ্র শিক্ষার্থী। আর আমি আসলে ধন্যবাদ দিব আমার প্রাণপ্রিয় বড় ভাই। আসলে প্রাণপ্রিয় বললে ভুল হবে, আমার অনেক প্রাণপ্রিয় বা আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই, অ্যাচিভমেন্ট ক্যারিয়ার ডিপার্টমেন্টাল হেড, গণিতের বস বলা যায় যাকে। তো সে আমার চ্যানেলে আসলে আপনাদের যেভাবে ম্যাথমেটিক্স সম্পর্কে অথবা ম্যাথমেটিক্সের সিলেবাস সম্পর্কে ধারণা দিল, আশা করি আপনাদের অনেক উপকার হবে এবং পরবর্তীতে হয়তো আমার ভাই চ্যানেল ওপেন করলে আপনারা ম্যাথের একদম পুরো ডিটেলস সেটাতে পাবেন। তো আমাদের জন্য, আমাদের ক্ষুদ্র শিক্ষার্থীর জন্য এবং আমার বড় ভাই রবিন স্যারের জন্য আপনারা দোয়া করবেন। তো আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।